নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে বড়দিন এবং নববর্ষের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেভাবে আপনারা আমার এই অনুষ্ঠানকে সমর্থন করছেন আমি চিরকৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের এই সমর্থন যাতে জারি থাকে সেই প্রার্থনা করি। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা কালজয়ী আধুনিক বাংলা গান আছে, ও ময়না কথা কও কেন চুপটি করে রও। অনেকেই শুনেছেন গানটা, খুব জনপ্রিয় গান। আমাদের সর্বজ্ঞ দিদিমণি মুখে সেলোটেপ, যিনি শিল্প বোঝেন, কবিতা বোঝেন, আইন বোঝেন, ডাক্তারি বোঝেন, এই মহাবিশ্বে, এই মহাকাশে এমন কিছু নেই যা বঙ্গেশ্বরী বোঝেন না। অবশ্যই তিনি বলেন তো, সব বোঝেন তিনি। এমন কবিতা তিনি লেখেন, সুভাষ মুখোপাধ্যায় বেঁচে থাকলে মুগ্ধ হতেন। নিজেই বলেছিলেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তাকে বলেছিলেন, মমতা একটা গান গাও না। সিদ্ধার্থবাবু মনে মনে তারিফ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত প্রাঙ্গণে সওয়াল করতে দেখলে। বিধানবাবু যদি থাকতেন এই ধরাধামে, দিদিমণির চিকিৎসা বিদ্যায় পারদর্শিতা দেখেও মনে মনে সম্মান করতেন। তো এই হচ্ছে আমাদের সর্বজ্ঞ দিদিমণি। কিন্তু সর্বজ্ঞ দিদিমণি মাঝে মধ্যেই চুপ করে যান। সাম্প্রতিক অতীতে দুটো ঘটনা নিয়ে তিনি মুখে চুপ করে গেছেন। মেসি কাণ্ড নিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করে ক্ষমা টমা চেয়েছেন। তার 15 বছরের রাজত্বকালে এই প্রথমবার গাড়ি ঘুরিয়ে তাকে অনুষ্ঠান স্থলের আগেই বাড়ি ফিরে যেতে হয়েছে। রাজীব কুমারকে শোকজ করেছেন, অরূপ বিশ্বাসকে লোক দেখানো ক্রীড়া মন্ত্রক থেকে সরিয়ে দিয়েছেন। যদিও বিশ্বস্ত অরূপকে ছায়াসঙ্গী হিসাবেই তিনি রেখেছেন। এই কলঙ্কিত মন্ত্রীকে আশেপাশে রাখতেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন, যার জন্য কলকাতার মুখ পুরল, বাঙালির মুখ পুরল বিশ্বের কাছে। বহাল তবিয়তে তিনি মন্ত্রিসভা আলো করে আছেন। এ তো গেল একটা দিক। তাও তো এক্স স্যান্ডেলে পোস্ট করে মেসি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। ক্ষমা মুখ্যমন্ত্রীর অভিধানে নেই। আরজি করে অত বড় ঘটনা ঘটার পরেও দিদিমণি ক্ষমা চাননি। আজ তার ক্রীড়ামন্ত্রী বলছেন তদন্ত হচ্ছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি সরে দাঁড়ালাম। মুখ্যমন্ত্রী তারিফ করলেন। আর যখন আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত হলো, স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন না। দ্বিচারিতার উজ্জ্বলতম দৃষ্টান্ত। কিন্তু মুখ্যমন্ত্রী সেলোটেপ লাগিয়েছেন মুখে, সেটা কিন্তু মেসি কাণ্ড নিয়ে নয়। সেটা বাংলাদেশের ময়মনসিংহে সনাতনী দীপু দাসকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ হচ্ছে দেশের সর্বত্র, বিশ্বের বিভিন্ন প্রান্তে। একটা শব্দ শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখ থেকে? একবারও তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করে ঘটনার নিন্দা করেছেন? করবেন না। তার ভাষায় কোট আনকোট, তার দুধেল গাইরা অসন্তুষ্ট হবে না, রেগে যাবে। ভোটের মুখে তিনি দুধেল গাইদের রাগাতে পারবেন না। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাস্টার স্ট্রোক দিয়েছেন। কাল গঙ্গাসাগরে গেছিলেন, সেখানে তিনি বলেছেন যে গাড়িতে আস্তে আস্তে ভিডিও কলে দীপু দাসের বাবার সঙ্গে তার কথা হয়েছে। তিনি দীপু দাসের বাবার অ্যাকাউন্ট নাম্বার চেয়েছেন, তিনি সহায়তা করবেন এবং সমস্ত সনাতনীকে বলেছেন সহায়তা করতে।
যদি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য বাংলাদেশ থেকে অর্থ সাহায্য করতে পারেন মুসলমানরা, তাহলে সনাতনী দীপু দাসের পরিবারকে কেন সহায়তা করবেন না সনাতনীরা? শুভেন্দু উদ্যোগ নিয়েছেন, যথার্থ প্রশংসনীয় উদ্যোগ, এবং সনাতনী সমাজেও এর বড় প্রভাব পড়বে এবং সাড়াও পড়ে যাবে। কিন্তু দিদিমণি মুখে কুলুপ, এত বড় ঘটনা ঘটল, একটা শব্দ নেই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তিনি অনেক কথা বলেছিলেন, আগ বাড়িয়ে বলেছিলেন, কিন্তু ময়মনসিংহ তো জলপাইগুড়ি লাগোয়া, সেখানে একজন হিন্দু যুবককে খুন করলো তৌহিদি জনতা, দুষ্কৃতী, এবং ইউনূসের প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপই নিচ্ছে না। আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবেন, অন্তত নিজের বক্তব্যটাকে জানাবেন, সমাজ মাধ্যমে অন্তত পোস্ট করবেন? করলেন না। ওই ভোট ব্যাংক, ওনার ভোট চাই, ভোট কুড়নি দিদির ভোট চাই, মুসলমানদের সমর্থনটা চাই, 100টার মধ্যে 91। এখন দীপু দাসের জন্য মুখ খুললে যদি ওনার ভোট ব্যাংক কুপিত হয়, নির্বাচনের আগে বড় ধাক্কাও হতে পারে। ইতিমধ্যে হুমায়ুন কিছুটা কথিত করবেই, অন্তত মুর্শিদাবাদ মালদায় করবেই, অন্য জায়গায় পারবে না হয়তো, কিন্তু মুর্শিদাবাদ মালদায় হুমায়ুন ক্ষতি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপর তিনি আবার যদি দীপু দাসকে নিয়ে মুখটুক খোলেন, তাহলে তো আরো ক্ষতির সম্ভাবনা। তাই চুপ করে গেলেন। সুবিধাবাদী রাজনীতি কিরকম হয় এটা মানুষ বুঝুন, সনাতনী সমাজ বুঝুন। দেখুন, বিজেপিকে অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু হিন্দু স্বার্থ রক্ষায় বিজেপির মতো প্রকাশ্যে কোনো দল সরব হয় না। আমাদের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো ধর্মনিরপেক্ষতার নামে তোষণ করে, সংখ্যালঘু তোষণ করে। একটা সময় ছিল জামা মসজিদে শাহী ইমামের কাছে ফতোয়া নেওয়ার জন্য ধর্মনিরপেক্ষ দলগুলো লাইন পড়ে যেত। এখনো ভোটের ময়দানে ইমাম মুয়াজ্জিমদের ব্যবহার করা হয়, এ রাজ্যের শাসক দল করে। ভোটের আগে শেষ শুক্রবার নমাজের পর ইমামরা মসজিদ থেকে বলে দেন কাকে ভোট দিতে হবে। ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমানদের কাছে ইমামের এই বক্তব্যের একটা তাৎপর্য আছে। এগুলো ধর্মনিরপেক্ষ রাজনীতি নয়। বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠান কিভাবে জিতেছিলেন, কোন তাসটা খেলেছিল তৃণমূল, সেটা এখন সবাই জানে। এই হুমায়ুন কবিরকে নির্লজ্জভাবে ব্যবহার করেছিলেন শাসকরা। যখন হুমায়ুন বললেন মুর্শিদাবাদে 70%, আমরা 30% সনাতনীরা ভাগীরথীর জলে চোবাবো, তখন ধর্মনিরপেক্ষ দিদিমণির ঘুম ভাঙেনি, একটা শব্দ উচ্চারণ করেন। হুমায়ুন তো বলেছেন যে কেন তিনি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি জিজ্ঞেস করেছিলেন আপনি এসব বললেন কেন, তখন হুমায়ুন বললেন তুমি দিদিমণিকে গিয়ে জিজ্ঞেস করো। এই হচ্ছেন দিদিমণির রাজনীতি। তোষণকে কিভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হয় দিদিমণির কাছ থেকে সেটা শিখতে হবে। উনি বলবেন না, কোনো দিন এই দীপু দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা শব্দ খরচ করবেন না দিদিমণি। ওনার প্রতিবাদ খুব সিলেক্টিভ। উন্নাও হাতরাসে কিছু হলো, প্রতিনিধি দল পাঠিয়ে দিতেন। এখানে প্রতিনিধি দল পাঠাতে পারবেন না, অন্য দেশ। কিন্তু সনাতনী আবেগ যে রক্তাক্ত হয়েছে, এক্সপেক্ট করেছিলাম কি আমরা যে দিদিমণি একটা কঠোর বার্তা দেবেন, দিলেন না। এটাই হচ্ছে দিদিমণির রাজনীতির কৌশল। মানুষ বুঝুক, ধর্মনিরপেক্ষতার নামে তোষণ, এটা ধর্মনিরপেক্ষতা নয়, এটা সংখ্যালঘু তোষণ, খুলে আম সংখ্যালঘু তোষণ হচ্ছে।
তাও সংখ্যালঘু সমাজের আলোকপ্রাপ্ত অংশ দিদিমণির সঙ্গে নেই। আপনি মাসুম আক্তার, নজরুল ইসলাম, মিরাতুন নাহার বা অন্য বিশিষ্ট মুসলিম মানুষদের দেখতে পান, দিদিমণির আশেপাশে পাবেন না। পাবেন কাদের? শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, শওকতদের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কিছু স্কলারশিপ, কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, ব্যাস ওনার সংখ্যালঘু উন্নয়ন হয়ে গেল। রাজ্য মন্ত্রিসভায় পিরাজ হাকিম ছাড়া সংখ্যালঘু প্রতিনিধিত্ব কই? হাফ প্যান্ট মন্ত্রী আছে। আর পিরাজ হাকিমকে মুসলমানরা তাদের নেতা বলে মানেন না। পিরাজ হাকিমকে তারা মনে করেন ওই কালীঘাট চত্বরের 2 কিলোমিটারে থাকে, দীর্ঘদিন দিদিমণির সঙ্গে আছেন, দিদিমণি ওকে স্নেহ করে, তাই ওকে ভালো দপ্তর দিচ্ছে। দ্যাটস অল, আর কিচ্ছু নয়। আপনি মুসলমানদের ভোট নেবেন, বিজেপির জুজু দেখাবেন, এনআরসির কথা বলবেন, হুমায়ুনকে ব্যবহার করবেন, কাজের বেলা কাজী, কাজ পুরোলে পাজি, মুখ মুছে ফেলে দেবেন। এবার সংখ্যালঘুরাও কোনো কোনো জায়গায় আপনাকে উচিত সবক শেখাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। পাবেন না 100টার মধ্যে 91টা ভোট। অন্যদিকে হিন্দুরা একটা হবে। এবার 100টার মধ্যে 66-67টা ভোট বিজেপি পাবে। বাম কংগ্রেসের যে অবশিষ্ট হিন্দু সমর্থন আছে তারও একটা বড় অংশ এবার বিজেপিকে যাবে। আরে না হলে পশ্চিমবঙ্গ যে হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেই পরিচয়টাই মুছে যাবে। 30 বছর পরে আপনি সংখ্যালঘু হয়ে যাবেন হিন্দুরা পশ্চিমবঙ্গে। এটা তো বাঁচার লড়াই, এ তো নিছক ভোটের লড়াই নয়। কে সরকার করবে, কার সরকার থাকবে, সে প্রশ্নটার থেকেও বড় প্রশ্ন, আমাদের হোমল্যান্ডকে আদৌ সুরক্ষিত থাকবে? হিন্দুরা কি পুজো আর্চা করতে পারবেন? মা বোনেরা কি বাড়িতে শাঁখ বাজাতে পারবেন? তুলসী মঞ্চে প্রদীপ দিতে পারবেন? শাঁখাপলা পড়তে পারবেন? এই প্রশ্নগুলো সামনে এসছে। তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী এই দলগুলো সংখ্যালঘু তোষণ করে। মানুষকে এবার তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে সনাতনীদের। কে কোন দল করে দেখার দরকার নেই। আপনি কি চান পশ্চিমবঙ্গে আপনি সংখ্যালঘু হয়ে যান? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে। এটা কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশে যা হচ্ছে দেখছেন তো, বহু মানুষ তো ভিটে মাটি ছেড়ে এক বস্ত্রে চলে এসেছিলেন এখানে। একসময় 21-22% ছিল সনাতনী পপুলেশন বাংলাদেশ, এখন 8%-এর কাছে। ইউনুসের জামানায় ভয়ঙ্কর অত্যাচার বেড়েছে সনাতনীদের উপর, সব জামানাতেই ছিল, এখানে সব রেকর্ড ভেঙে গেছে। তাই নিজেদের সুরক্ষিত রাখতে, এই হোমল্যান্ডকে প্রোটেক্ট করতে, পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটাকে প্রোটেক্ট করতে হবে, আমাদের সুরক্ষিত করতে হবে। তাই সেইভাবেই আমাদের হিন্দুদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করতে হবে। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। হিন্দুদের অস্তিত্ব যাতে কোনো রকম বিপদের মুখে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। দীপু দাসের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশে লাগাতার এই ঘটনা চলেছে। প্রতিবাদ হচ্ছে, সারা দেশ জুড়ে হচ্ছে, মানুষ পথে নেমেছেন, সনাতনীরা নেমেছে, বিজেপি নেমেছে, সর্বজ্ঞ দিদিমণি মুখে সেলোটেপ লাগিয়েছেন। তাই বললাম না, হেমন্ত মুখোপাধ্যায়ের ওই কালজয়ী গান, ও ময়না কথা কও কেন চুপটি করে রও, আমাদের দিদিমণি কিন্তু কথা কইবেন না, অন্তত এই বিষয়। এটা নিয়ে আমি 16 আনার উপর 18 আনা নিশ্চিত। তাই শিরোনাম দিয়েছি, ও দিদি কথা কও।